পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, শাসক দলের নেতাদের হয়ে তারা কাজ করে, ফলে শাসক দলের নেতারা যেরকম বলেন তারা সেরকম কাজ করেন, সেই জন্য এরকম আপনারা দেখতে পান। অতএব যারা বেআইনি অস্ত্র ধারণ করেন তাদের জন্য তিনি কাজ করছেন, তাদের যাতে সুবিধা হয়, তারা যাতে রিগিং করে যেতে পারে তার জন্য তিনি কাজ করছেন। কারণ ভোটে জিততে গেলে মাসল পাওয়ার লাগে, মানি পাওয়ার না থাকলে মাসল পাওয়ারও হয় না। তো সেই জন্যে যারা টাকা তুলে দেন তাদেরকে তিনি সমর্থন করেন। আত্মীয় স্বজনরা, ভাইরা বা বোনেরা যে স্কুলে যাচ্ছেন, যে অঙ্ক জানেন না তিনি অঙ্ক শেখাচ্ছেন, যিনি বাংলা জানেন না তিনি বাংলা শেখাচ্ছেন, তো তাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে না? রাজ্যের ভালো হোক, রাজ্যের লোকদের ভালো হোক, তার জন্য তিনি আন্দোলন করছেন না। তিনি আন্দোলন করছেন যে যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকবেন এবং তিনি ক্ষমতা ভোগ করবেন। স্যার, একেবারেই ইতিমধ্যেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, একেবারেই যে নবান্ন অভিযান, অর্থাৎ একেবারে আগামীকাল 28শে জুলাই যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আরও বিভিন্ন মঞ্চ একত্রিতভাবে, সেই নবান্ন অভিযানে একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে আবারও মামলা দায়ের করা হয়। একজন ব্যবসায়ী সেই ব্যবসায়িক সমাজের হয়ে সেই মামলাটি দায়ের করেছেন যেমনটা জানা যাচ্ছে। কিন্তু সেই জায়গায় পুলিশকে প্রথমে তারা চিঠি দেয়, হাওড়া সিপি, সেখান থেকে তাদের বলা হয়েছিল যে রুট চেঞ্জ করতে হবে। কিন্তু তার পরক্ষণই হাইকোর্টে যখন মামলাটি ওঠে, সেই মামলায় পুলিশ কোর্টকে একেবারে মিসগাইড করেন এবং সেখানে বলেন যে তারা অনুমতি দেননি। অন্যদিকে মামলার পার্টি হিসেবে সংগ্রামী যৌথ মঞ্চ কিংবা তাদের যারা বিশিষ্ট আইনজীবীরা আছেন তাদের কারোর কাছে নোটিশ পর্যন্ত যায়নি মামলার। কি বলবেন, এরকম হাইকোর্টকে এরকম যে হ্যারাস করা হচ্ছে বলা যেতে পারে, কিভাবে দেখছেন? না, হাইকোর্টে মামলা করলে হাইকোর্টের বিচারপতিতে মামলাটা শুনানির জন্য উঠলেই তারা যাদের বিরুদ্ধে মামলা তাদেরকে নোটিশ দিতে বলবেন এবং তাদের কথা শুনবেন। তাদের কথা না শুনে কোনো আদেশ দিয়ে দেবেন বলে আমার মনে হয় না। কিন্তু স্যার, একেবারেই যারা মামলার পার্টি অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ কিংবা তাদের বিশিষ্ট আইনজীবী, তাদের কোনো নোটিশ করা হয়নি, তাদের দাবি এটা। দেখুন, তাদের কোনো স্থায়ী আইনজীবী আছেন কি না এবং পুলিশের কাছে সেটা জানা আছে কি না আমার জানা নেই, কিন্তু তারা যাদেরকে পার্টি করে মামলা করছেন তাদেরকে নোটিশটা সার্ভ করতেই হবে। যদি সার্ভ না হয় তাহলে মামলার শুনানি সাধারণত হয় না। কিন্তু তাদেরকে এটা জিজ্ঞেস করে তারা বলেছেন যে নোটিশটা নাকি তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আদৌ সেই নোটিশ তাদের কাছে গিয়ে পৌঁছায়নি। এবং যে মেল আইডি, সংগ্রামী যৌথ মঞ্চের একটি মেল আইডি, সেই মেল আইডিও নাকি ভুল দেওয়া হয়েছে সেখানে। আদালতকে সন্তুষ্ট করতে হবে এবং এফিডেভিট অফ সার্ভিস বলে একটা ব্যাপার আছে, সেখানে এফিডেভিট করে বলতে হয় যে এইভাবে আমরা সার্ভ করেছি এবং এই তার প্রমাণ। অতএব তারা যদি মেল করেন এবং সেটা যদি মেলটা ভুয়ো হয় তাহলে তো যারা এটা করছেন তাদের সাজাও হতে পারে কোর্টকে ভুল খবর দেওয়ার জন্য। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল যে রুট চেঞ্জ করতে, শুধুমাত্র নবান্ন অভিযান বাতিলের কথা তারা বলেনি। কিন্তু একেবারেই হাইকোর্টে গিয়ে পুলিশ পক্ষ থেকে মানে পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে তারা নাকি অনুমতি দেননি। এরকম দ্বিচারিতা করার কারণটা কি? না, যে রুটে তারা করতে চাইছেন সেই রুটে অনুমতি দেননি সেটা ঠিক আছে, কিন্তু রুটটা পরিবর্তন করলে তারা অনুমতি দেবেননি সেটা তারা বলেননি। কিন্তু যারা আবেদন করেছেন তারা রুট পরিবর্তন করে বা তাদেরকে যে রুট দিয়ে অভিযান করার কথা বলা হয়েছে সেই রুট মেনে নিয়ে তারা জানানোর পর পুলিশের তরফ থেকে তাদেরকে কিছু বলা হয়েছে বলে এটা জানা যাচ্ছে না। যদি যাদেরকে রুটটা পরিবর্তন করতে বলা হয়েছে এবং আন্দোলনকারীরা যদি রুট পরিবর্তন করে নেয় তাহলে তো অনুমতি না দেওয়ার কোনো কারণ ঘটবে না। তাহলে কিন্তু একেবারেই কিছুদিন আগে আমরা 21শে জুলাই দেখতে পেলাম, সেই 21শে জুলাইয়ের ক্ষেত্রে তো কোনো অনুমতির প্রয়োজন হয়নি। তাহলে নবান্ন অভিযানে কেন অনুমতির প্রয়োজন? কারণ কি মিছিল মিটিং শান্তিপূর্ণভাবে করা সেটা তো জনগণের সাংবিধানিক অধিকার। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। 21শে জুলাই যে তারা
হাইকোর্ট তো জিজ্ঞেস করেছিল অনুমতি চাইলে কে চেয়েছে এবং তাকে কী শর্ত অনুমতি দেওয়া হয়েছে। তো তখন যতটা জানা গিয়েছিল যে তারা অনুমতি চাইনি, মানে ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় আছে, তো তারা যা বলবে তাদের অনুমতি নেওয়ার দরকার নেই। এটা ঠিক নয়। শাসক দলের লোকেরাও এত বেশি লোক জমায়েত করলে যেখানে সাধারণ মানুষের অসুবিধার কথা আছে, পুলিশের সেটা জানার দরকার এবং পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া দরকার। তো সেটা নেওয়া হয়নি, অনুমতি চাওয়াই হয়নি। এটা দুঃখজনক যে আমাদের দেশে সত্যিকার যে গণতন্ত্রের নিরপেক্ষতা নেই সেটা প্রমাণ করেছে। স্যার, তাহলে যারা নিজেদের দাবিতে পথে নামছে, নিজেদের দাবি আদায়ের জন্য পথে নামছে, নবান্ন অভিযান করছে, শুধুমাত্র নিজের দাবি তাদের যাতে মেনে নেওয়া হয়, তাহলে কি দাবি করাটাই ভুল এই রাজ্যে? না, ন্যায্য দাবি করা কখনো ভুল নয় এবং ন্যায্য দাবির পক্ষে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলনও করতে পারেন। শুধু দেখতে হবে যারা আইন না ভাঙেন এবং এমন কিছু না করেন যেটা অপরাধ বলে প্রমাণিত হয়, সেটুকু দেখলে ন্যায্য দাবির পক্ষে তারা আন্দোলন করতেই পারে শান্তিপূর্ণভাবে। কিন্তু শান্তিপূর্ণ মিছিলেও তো একাধিক বাধা আমরা দেখতে পাচ্ছি। এই যেমন আগামীকাল যে নবান্ন অভিযান, সেক্ষেত্রেও যেমন বাধা দেখতে পাচ্ছি, অন্যদিকে একবারে 9ই আগস্ট কালীঘাট অভিযানে ডাক দিয়েছেন অভয়া মঞ্চ থেকে, সেক্ষেত্রেও পুলিশের বাধা। ন্যায্য দাবিতে পথে নামলেই বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। না, কালীঘাটে আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার বাড়ি, তো সেখানে তার যে সুরক্ষা সেটা দিতেই হবে তাকে, যাতে যে ব্যক্তি মুখ্যমন্ত্রী হন বা কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন তার সুরক্ষা দিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে তার কাছাকাছি কোনো জায়গায় কেউ কোনো রকম আন্দোলন করতে পারবে না, কোনো স্লোগান দিতে পারবে না। সেটা হলে সেটা বাড়াবাড়ি। কিন্তু পুলিশের যে অতি সক্রিয় ভূমিকা আমরা বিভিন্ন ন্যায্য দাবির ক্ষেত্রে কেন দেখতে পাই? সেটার একমাত্র কারণ যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, শাসক দলের নেতাদের হয়ে তারা কাজ করে। ফলে শাসক দলের নেতারা যেরকম বলেন তারা সেরকম কাজ করেন, সেই জন্য এরকম আপনারা দেখতে পান। স্যার, একেবারে বকেয়া ডিএর যে 25% 6 সপ্তাহে দিয়ে দেওয়ার কথা ছিল, মিটিয়ে দেওয়ার কথা ছিল, সেই জায়গায় সেইটা তো এখনও পর্যন্ত দেওয়া হয়নি, কোনো রকম উদ্যোগও দেখা যাচ্ছে না। কিন্তু অন্যদিকে একেবারে মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান বলে একটি নতুন প্রকল্প চালু করছেন। কিন্তু এখানেই যে প্রশ্নটা উঠছে যে যারা ডিএ পায় বা এই যে 26,000 চাকরি যে সকল শিক্ষক শিক্ষিকাদের গেল, তারাও তো কোনো না কোনো পাড়ার অংশ, তাদের সমাধানটা কোথায়? দেখুন, রাজনৈতিক নেত্রী হিসেবে তিনি চাইছেন যে তিনি ক্ষমতায় থাকুন, তাতে করে রাজ্যটা সর্বনাশ হলে হোক, কিন্তু তাকে ক্ষমতায় থাকতে হবে। তো ক্ষমতায় এখন ভোট বোমাতে, গুলি বন্দুকে হয়। অতএব যারা বেআইনি অস্ত্র ধারণ করেন তাদের জন্য তিনি কাজ করছেন, তাদের যাতে সুবিধা হয়, তারা যাতে রিগিং করে যেতে পারে তার জন্য তিনি কাজ করছেন। সাধারণ মানুষের স্বার্থে তো তিনি কাজ করছেন না। অতএব আপনাকে সেভাবে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের নাম যেটা, সমাধানটা কোথায় আসছে? কারণ কি যারা ধর্ষণ হচ্ছেন বা যাদের খুন হচ্ছে, যাদের চাকরি নেই, ডিএ পাচ্ছে না, তারাও তো কোনো না কোনো উনি তো ডিএ দিতে চাইছেন না, পাড়ার অংশ হন আর না হন। তিনি যারা টাকা দেয়নি তাদের চাকরি না পেলে ওনার তো কোনো ক্ষতি নাই, পাড়ার অংশ হন আর না হন। উনার টাকা তোলা দরকার, উনার কাটমানি নেওয়া দরকার, উনার কমিশন নেওয়া দরকার। তার জন্যে যা করার দরকার উনি করছেন। কারণ ভোটে জিততে গেলে মাসুল পাওয়ার লাগে, মানি পাওয়ার না থাকলে মাসুল পাওয়ারও হয় না। তো সেই জন্যে যারা টাকা তুলে দেন তাদেরকে তিনি সমর্থন করেন এবং টাকা থাকলে গুন্ডা বদমাশদের টাকা দিয়ে ভোট রিগিং করতে লাগানো যায়। স্যার, একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। আমরা যেমনটা জানি 28শে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের একেবারে বছর পূর্তি বলা যেতে পারে, কিন্তু সেই জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষা পড়ে গেছে সেদিন।
সেটি নাকি ষড়যন্ত্র করা হচ্ছে, এমনটাই দাবি করছেন তৃণমূলের এই ছাত্র পরিষদের সভাপতি ত্রিয়ঙ্কুর ভট্টাচার্য। কি বলবেন? ছাত্র সংগঠনের যারা নেতা হন তাদের বয়সটা দেখবেন এবং খোঁজ নেবেন তারা কোন ইউনিভার্সিটির কোন কোর্সের ছাত্র। অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে তারা অনেককাল আগে কখনো ছাত্র ছিলেন, এখন তারা এই রাজনীতিটাকে পেশা হিসেবে নিয়েছেন, তার থেকে ভালো রোজগার হয়। অতএব তারা ছাত্রদের স্বার্থে কাজ করেন না, তাদের সংগঠনের স্বার্থে কাজ করেন। এখন ইউনিভার্সিটিতে ছাত্ররা আসে পড়াশোনা শিখতে, কিছু ছাত্র যাদের কথা আপনি বলছেন তারা যান রাজনীতি করতে। পড়াশোনাটা তাদের কাছে গৌণ, মুখ্য ব্যাপার রাজনীতি করা। তো তারা সেরকম কথা বলছেন। সত্যি তো, কোনো বিশ্ববিদ্যালয়কে যদি আজ কোন ছাত্র সংগঠনের জন্ম, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ছাত্র সংগঠন আছে, বড় দলগুলোরও আছে, ছোট দলগুলোরও আছে, তাহলে সকলের প্রতিষ্ঠা দিবস যদি মনে রেখে সেদিন পরীক্ষা না করা যায় তাহলে তো দিন সংখ্যা অনেক কমে যাবে। কারণ ইতিমধ্যে আমাদের যেগুলো জাতীয় ছুটি, যেমন 15ই আগস্ট, 26 জানুয়ারি, এগুলোতে ছুটি রাখতে হয়। তারপরে অন্যান্য যেগুলো ঘোষিত ছুটি আছে সেগুলোতে ছুটি রাখতে হয়। প্রধান প্রধান যে উৎসব, আমাদের পুজোর সময় ছুটি থাকে, ঈদে ছুটি থাকে, ক্রিসমাসে ছুটি থাকে। তো এর পরে যদি এখন ছাত্র সংগঠনগুলোর জন্মদিনের জন্য ছুটি দিতে হয় তাহলে তো পড়াশোনা করানোর বা পরীক্ষা নেওয়ার দিন অনেক কমে যায়। আমার মনে হয় না যে সেটা করা উচিত। অতএব কোন ছাত্র সংগঠনের কবে জন্ম সেটা তাদের যারা নেতা, পড়াশোনার জন্য ইউনিভার্সিটিতে আসেনি, শুধু রাজনীতি করার জন্য আসেন, তারা সেটা করতেই পারেন। কিন্তু সেইটা দেখিয়ে পড়াশোনা বন্ধ থাকবে বা পরীক্ষা বন্ধ থাকবে, এটা হওয়া উচিত না। স্যার একেবারেই যেমনটা যে প্রশ্নটা উঠে এসে রয়েছে, ছাত্র পরিষদ যেখানে নামেও ছাত্র রয়েছে, সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাকেই তারা চক্রান্ত বলে চিহ্নিত করছেন। এটা কি কাম্য? কারণ কি আমরা যেমনটা জানি 26,000 ইতিমধ্যেই পথে, প্রাইমারির কি হবে এখনও জানা নেই, একই রাস্তায় যাচ্ছে তারা। গোটা শিক্ষা ব্যবস্থাটাই তো ভেঙে পড়বে তাহলে, যদি এবার পরীক্ষাও না হয়। পড়বে কি বলছেন? এখনও কি ভেঙে পড়েনি? দেখুন, এই যে টাকা নিয়ে আপনি অযোগ্য লোকদের চাকরি দিচ্ছেন, তো যারা যোগ্য হয়ে চাকরি পাচ্ছেন না, এটা তো একটা খুব দুঃখজনক ঘটনা। কিন্তু ধরুন আপনার ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনরা, ভাইরা বা বোনেরা যে স্কুলে যাচ্ছেন, যে অঙ্ক জানেন না তিনি অঙ্ক শেখাচ্ছেন, যিনি বাংলা জানেন না তিনি বাংলা শেখাচ্ছেন, তো তাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে না? আর দেখবেন এমন অনেক স্কুল আছে যেখানে শিক্ষক কোনো স্কুলে নেই, কোনো স্কুলে একজন দুজন আছে। এইভাবে তো শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। যার ফলে দেখবেন যে সরকারি স্কুলগুলো উঠে যাচ্ছে, বেসরকারি স্কুলগুলোর সংখ্যা বাড়ছে। এটা তো খুবই আতঙ্কজনক পরিস্থিতি যে সরকার শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ভেঙে ফেলতে চাইছেন। তারপরে তো যেখানে খুব মেধাবী ছাত্ররা পড়ে, যে ডাক্তারি পড়ে মেডিকেল কলেজে, সেখানেও আপনারা দেখেছেন যে কীভাবে দুর্নীতি গ্রাস করেছে। এবং যেখানে পড়ে ছাত্ররা পরবর্তীকালে জজ হন, উকিল হন, সেই সব কলেজেও আপনি তো সাউথ ক্যালকাটা ল কলেজে আপনি দেখেছেন যে কিভাবে অনেক দিন ছাত্র নেই, কিন্তু তিনি পুরো সেখানকার ছাত্রদের নিয়ন্ত্রণ করছেন। শুধু ছাত্রদের নয়, ভাইস প্রিন্সিপাল বা অন্য লোকদেরও নিয়ন্ত্রণ করছেন। কোনো সমস্যা হলে ভাইস প্রিন্সিপাল তার সঙ্গে দেখা করে সমাধান করার কথা বলছেন। তো এইটা তো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, অলরেডি পড়বে না। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই যে আপনি বললেন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, একেবারেই ন্যায্য দাবিতে পথে নামলে আমরা দেখতে পাচ্ছি বারংবার পুলিশি বাধার সম্মুখীন, শাসক দলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে পুলিশি বাধার সম্মুখীন, বারংবার হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। অন্যদিকে শিক্ষা ব্যবস্থা নেই, ডিএ পাচ্ছে না,
রাজ্যর কাঠামোটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে? আমি তো বললাম যে রাজ্যে বর্তমানে যারা শাসক দল আছেন সেই শাসক দলের সর্বোচ্চ নেত্রী রাজ্যের ভালো হোক, রাজ্যের লোকদের ভালো হোক, তার জন্য তিনি আন্দোলন করছেন না। তিনি আন্দোলন করছেন যে যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকবেন এবং তিনি ক্ষমতা ভোগ করবেন। তো তার জন্যে সব কাজ হচ্ছে। সেই জন্যে ক্ষমতার লোভে রাজ্য জ্বলে। তো রাজ্য চলে গেলে দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ বলা আছে, ইট ইজ বেটার টু রেন ইন দি হেল দ্যান টু সার্ভ ইন দি হেভেন। রাজ্যটা যদি স্বর্গ হয়ে যায়, উনি ক্ষমতায় থাকলেন না, তাহলে ওনার তো কোনো লাভ নেই। রাজ্যটা যদি নরক হয়ে যায় কিন্তু তিনি সেখানে রাজত্ব করছেন, তাহলে উনি সেখানে ক্ষমতা ভোগ করছেন। তো এরকম যারা চিন্তাভাবনা করেন, তো তাদের দিক দিয়ে আপনাকে দেখলে তাহলে বুঝতে পারবেন যে এরকম কেন হচ্ছে। কিছু ভালো মানুষ আছেন, তারা চান যে আমার ক্ষতি হোক বা আমি ক্ষমতায় থাকি বা না থাকি, রাজ্যের ভালো হোক, রাজ্যের মানুষের ভালো হোক। কিন্তু এখানে যে নেতারা এখন ক্ষমতায় আছেন, তারা রাজ্যের মানুষ রসাতলে যাক, রাজ্যটা শেষ হয়ে যাক, কিন্তু আমি যেন ক্ষমতায় থাকি। ধন্যবাদ।